শুনছো, মেয়ের তো এবার ধীরে ধীরে বয়স বাড়ছে, বিয়ে তো দিতেই হবে। মেয়ে বাইরে থেকে এমবিএ কমপ্লিট করে এলো, তারপর এসেই তোমার বিজনেসের হাল ধরে নিয়েছে। এমনিতে আমার মেয়ে খুবই গুণবতী, কিন্তু ওই একটাই প্রবলেম, জানোই তো মেয়ের গায়ের রং বড্ড কালো। এই জন্যেই ভালো ভালো ছেলেদেরকে আমরা অনেক হাতছাড়া করে ফেলেছি। ব্যবসায়ী মহলে আমাদের একটা নাম আছে, তাই অনেকে খোঁজ খবরও দেয়, কিন্তু ওই মেয়ের গায়ের রং কালো বলে ওখানেই আটকে যায়। তুমি এবার একটু ব্যাপারটা সিরিয়াসলি নাও, এই তো ডিসেম্বর এলে মেয়ে 28-এ পড়ে যাবে। দিয়ার বাবা দিয়ার মাকে আশ্বস্ত করে এবং ধৈর্য ধরে থাকতে বলে। আসলে দিয়া ছিল বাবা মার একমাত্র সন্তান। দিয়ারা বারুইপুরে বাস করত। দিয়া ছোটবেলা থেকে পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল এবং বাবা মায়ের খুবই স্নেহ ভালোবাসায় বড় হয়ে উঠেছিল। দিয়া পড়াশোনায় ভালো থাকার জন্য সে বিদেশে পড়তেও গেছিল। এমবিএ কমপ্লিট করে আসার পরেই তার বাবার ব্যবসার হাল দিয়া একাই ধরেছিল। দিয়ার বাবা ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সেই সূত্রে দিয়াদের বেশ বড় বড় কয়েকটা কোম্পানিও ছিল। শোনো, ছেলের জন্য একটা খুব বড় লোক পাত্রী দেখো তো। পাত্রী যেমনই দেখতে হোক না কেন, আমাদের এই অভাবের সংসারে অভাব আর মিটবে না। না হলে ক টাকায় বা তুমি রোজগার করো? ওই একটা ছোট্ট কোম্পানিতে চাকরি করো। আর তোমার ছেলে, সে তো বেকার বাড়িতে বসে আছে। আর মেয়ে, সে তো শুধু স্টাইল করতেই ব্যস্ত। এদিকে মালতী দেবী তার ছেলে সৌগত, মেয়ে কৌশানী এবং তার স্বামীকে নিয়ে অশোকনগরে বাস করতেন। মালতী দেবীর ছেলে ছিল অত্যন্ত অলস প্রকৃতির একটি ছেলে। সেরকম একটা কিছুই করতো না, বলতে গেলে সারাদিন শুয়ে বসেই দিন কাটাতো আর বড়লোক হওয়ার স্বপ্ন দেখতো। তাই মালতী দেবীর ইচ্ছে ছিল কোনো বড়লোক বাড়ির মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দেওয়ার। সেরকম একটি সুযোগও আসে। হঠাৎ করেই দিয়ার খবর মালতী দেবী কোনো এক ঘটকের মারফত পান। কিছুদিনের মধ্যেই দিয়ার বাড়িতে সম্বন্ধ নিয়ে মালতী দেবী পৌঁছে যান। আমারও একমাত্র ছেলে। ছেলে আমার বড্ড গুণের, একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে। তবে ভাই, আপনাদের মতো আমরা এত বড় লোক নই, মোটামুটি নিম্নবিত্ত পরিবার। তবে সবাই রোজগার করে খায়। আমার স্বামীও একটি কোম্পানিতে চাকরি করে। আমার মেয়ে আছে, সে কলেজে পড়ছে। আর আমি টুকটাক কাজ করি, তার সঙ্গে ঘরের সমস্ত কাজকর্মও করি। আমি তো আমার পুরো ঘটনাই খুলে বললাম আপনাদেরকে। এবার যদি আপনাদের মনে হয় আপনাদের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেবেন, তাহলে কথা এগোনো যেতে পারে। দেখুন, টাকা পয়সা নিয়ে আমাদের কোনো অভাব নেই। আর আমাদের দিয়া খুব বুদ্ধিমতী। এখন তো ব্যবসার পুরো দায়িত্বই ও নিয়ে নিয়েছে, তাই টাকা পয়সার কথা আপনাদেরকে ভাবতে হবে না। শুধু আমার মেয়ের গায়ের রং একটু কালো। আপনাদের যখন এত আগ্রহ আছে, তখন আমরা কথা এগোতেই পারি। তারপর বেশ কিছুদিনের মধ্যেই খুব ধুমধাম করে দিয়া এবং সৌগতর বিয়ে সম্পন্ন হয়। বেশ কিছুদিন খুব ভালোভাবেই কাটছিল। বিয়ের কিছুদিন পর একদিন দিয়া বলে, মা, বেশ কয়েকদিন হলো আমি কোম্পানি থেকে ছুটি নিয়েছিলাম। বাবাই তখন সবটা দেখভাল করছিল। জানেনই তো বাবার বয়স হয়েছে। আর আমি কোম্পানির হাল যেহেতু নিজের হাতে নিয়ে নিয়েছি, সেই জন্য আমাকে কিন্তু কোম্পানিতে এবার জয়েন করতে হবে। নিজের কোম্পানি হলেও আমাকে তো কাজ করতেই হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ বৌমা, অবশ্যই কাজ করবে। কাজ হলো লক্ষ্মী, কাজকে কখনো অবহেলা করতে নেই। কিন্তু আমি একটাই কথা ভাবছিলাম, আসলে আমারও তো এখন বয়স হচ্ছে। আমারও একলার পক্ষে সমস্ত কিছু সংসারের দায়িত্ব নেওয়া সম্ভব হচ্ছে না। ভেবেছিলাম ছেলের বউ বাড়িতে এলে কিছু দায়িত্ব নেবে, কিন্তু তোমাকে তো কিছু বলতেও পারবো না। তুমি কত বড় কোম্পানির মালিক। তাই আমি ভাবছিলাম বাড়িতে যদি কয়েকটা কাজের লোক রেখে দেওয়া যেত, তাহলে আমার খুব হেল্প হতো। আগে বলবেন তো মা। ঠিক আছে, আমি আজকেই কয়েকটা মেড আপনার জন্য রেখে দিচ্ছি, যাতে করে আপনার কোনো অসুবিধে না হয়। সত্যিই তো আপনার বয়স হচ্ছে, সমস্ত কিছু দেখভাল করা আর আপনার পক্ষে সম্ভব নয়। এটা আমার আগেই ভাবা উচিত ছিল। আমি অফিসে গেলাম মা। দিয়া অফিসে চলে যাওয়ার কিছুক্ষণ পর, কি রে, তোর বউকে কেমন জব্দ করেছি? আমি তো এটাই চেয়েছিলাম, একটা বড় লোক বাড়ির মেয়ে আসবে আর আমাদের যাবতীয় আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। তুই তো অফিসে যাস না, বৌমা জানেও না যে তুই কোনোদিন অফিসে যাবি না। এতদিন তো ছুটি নিয়েছিলি বলে বৌমাকে বলে গেলি। আজকে থেকে কি করবি কিছু ভেবে দেখেছিস? সৌগত প্ল্যান করে যে সে কোনোদিনই দিয়াকে জানতে দেবে না যে সেই চাকরি বাকরি করে কি না। একদিন দিয়া সৌগতকে জিজ্ঞাসা করে, কি গো, তোমার অফিস নেই? বেশ কয়েকদিন ধরে দেখছি তুমি অফিসে যাচ্ছ না। আমি তো ভেবেছিলাম বোধহয় বিয়ের জন্য তুমি ছুটি নিয়েছো, কিন্তু আমাদের বিয়েও তো প্রায় 1 মাস হয়ে গেল। এবার তুমি অফিসে যাও। সৌগত জানায় তার ওয়ার্ক ফ্রম হোম চলছে, তাই তাকে অফিসে যেতে হচ্ছে না। কিছুদিন পর থেকে হয়তো অফিসে যেতে হতে পারে। এরকমভাবেই সৌগত কাটাতে থাকে। একদিন দিয়া যখন অফিসের জন্য রেডি হচ্ছিল, তখন দিয়ার ননদ দিয়ার সঙ্গে দেখা করার জন্য ঘরে আসে।
বৌদি, তোমার সঙ্গে একটু কথা ছিল। তোমার যদি একটু সময় থাকতো তাহলে তোমার সঙ্গে আমি কিছু কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ, বলো না। এমনিতেই আমি অফিসে বেরোচ্ছিলাম, তাহলে না হয় একটু দেরি করেই যাব। তুমি বলো তোমার কথা। আসলে তোমাকে কিভাবে কথাটা বলবো সেটা বুঝতে পারছিলাম না। আমার মনে কিছুদিন ধরেই আসছে যে আমি একটা ব্যবসা করব। তার জন্য আমার কিছু পুঁজির দরকার। তুমি তো জানোই আমাদের বাড়ির কীরকম অবস্থা। বাবার কাছে আমি একবার চেয়েও ছিলাম, কিন্তু বাবার তো সেরকম কোনো সামর্থ্যই নেই আমাকে টাকা দিয়ে হেল্প করার মতো। তুমি যদি আমাকে কিছু টাকা দিয়ে হেল্প করতে, আমি না হয় পরে তোমাকে শোধ দিয়ে দিতাম। এ কি কথা বলছো? তুমি আমার ননদ, তোমার কিছু দরকার, আর আমি যদি তোমাকে সাহায্যই না করতে পারি তাহলে আমার এত টাকা রোজগার করে লাভটা কি হচ্ছে? তুমি বলো তোমার কত টাকা লাগবে, আমি আমার ম্যানেজারকে বলে সমস্ত ব্যবস্থা করিয়ে দেব। এই বৌদি, ধরো মোটামুটি 5 লাখ টাকা হলেই আমি একটা ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারি। দিয়ার ম্যানেজারকে ফোন করে দেয় এবং তার ননদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার কথা ম্যানেজারকে জানিয়ে দেয়। এরকমভাবেই ধীরে ধীরে সমস্ত সংসারের দায়িত্ব দিয়ার কাঁধে এসে পড়ে। দিয়া ভাবতো সবাই বোধহয় দিয়াকে ভালোবেসেই বাড়ির বউ করে নিয়ে এসেছে। দিয়া কখনো ভাবতে পারেনি যে তাকে টাকার জন্যই বউ করে নিয়ে আসা হয়েছে। এরকমই একদিন হঠাৎ করে সৌগত জানায় যে সে চাকরি ছেড়ে দিয়েছে। কেননা তার বউ এত বড় কোম্পানির মালিক, এটা যখনই তার বন্ধুরা জানতে পারে তখনই তার উপরে খুব হাসাহাসি করে। তাই সে আর অফিসে যাবে না। এদিকে দিয়ার শ্বশুরমশাইও চাকরি থেকে অবসর নেন। তিনি এক্সকিউজ দেখান যে তার বয়স হচ্ছে, তাই সে আর কাজ করতে পারছে না। তাকে দিয়ে কোম্পানি কাজও করাতে চায় না। দিয়া খুশি খুশি সংসারের সমস্ত দায়িত্বই নিজের কাঁধে নিয়েছিল। হঠাৎ করে একদিন দিয়ার কানে কিছু কথা আসে। সবাই ভেবেছিল দিয়া বোধহয় ঘুমিয়ে পড়েছে, তাই সবাই মিলে কিছু আলোচনা করছিল। হঠাৎ করে দিয়ার ঘুম ভাঙে এবং দিয়া তাদের সমস্ত কথাবার্তা শুনে নেয়। কেমন প্ল্যান করে একটা বড়লোক বাড়ি থেকে মেয়ে নিয়ে এসেছিলাম দেখেছো? তাই তো আমাদের সংসারে আজ আর কোনো অভাব অনটন নেই। উপরন্তু ওই মেয়ের টাকায় আমরা পায়ের ওপরে পা তুলে বসে বসে খাচ্ছি। ও তো জানতো সৌগত চাকরি করে, কিন্তু সৌগত যে কখনোই চাকরি করতো না সেটা তো আরও কখনো জানতে পারেনি। আর এদিকে কৌশানী যে ব্যবসা শুরু করার কোনো ইচ্ছেই নেই সেটাও ও বুঝতে পারেনি। ও তো বৌদির কাছ থেকে টাকাটা নিয়েছে এমনি। আর তোমারও যে কোম্পানির মালিক তোমাকে তাড়িয়ে দেয়নি সেটা তো তুমি খুব ভালো করে জানো, কিন্তু বৌমা তো আর জানে না। এই মেয়েটা খুব সহজ সরল, গায়ের রং কালো বলে বেশি কিছু কথাও বলে না আমাদের উপরে। আমরা যদি দয়া না করতাম তাহলে এই মেয়েকে কে বিয়ে করতো? তাই আমি যেরকম যেরকম বলছি তোমরা সেরকম সেরকম কাজ করে যাও, দেখবে আমাদের কোনো আর দুঃখ কষ্টই থাকছে না। সমস্ত কথা দিয়া শুনতে পায় এবং মনে মনে একটা প্ল্যান করে ফেলে। এরকমভাবে বেশ কিছুদিন কাটতে থাকে। হঠাৎ করে দিয়া একদিন কোম্পানি থেকে বাড়ি ফেরে এবং তার শাশুড়ি মাকে বলে, মা, আমার খুব বড় সর্বনাশ হয়ে গেছে। আসলে আমাদের কোম্পানি এত লস করেছিল, তাই আমি বাধ্য হয়ে কোম্পানিটা বিক্রি করে দিতে বাধ্য হয়েছি। আমার কাছে এই মুহূর্তে আর কোনো উপায় নেই। আমি একদম নিঃস্ব হয়ে গেছি। মা, এখন আপনারাই আমার ভরসা। ওইদিকে সমস্ত কথা শুনে তো আমার বাবা মা দুজনেই অসুস্থ হয়ে পড়েছে। এখন আমি কি যে করি। কি, তোমার কোম্পানি নষ্ট হয়ে গেছে? তুমি ডুবে গেছো? এই কথাগুলো তুমি আমাকে শোনাতে এসেছো? যাও, এক্ষুনি বেরিয়ে যাও বাড়ি থেকে। তোমার মতন একটা কালো ভূতের মতো মেয়েকে আমরা এমনি নিয়ে এসেছিলাম নাকি বৌমা করে? তোমার টাকা দেখেই তো নিয়ে এসেছিলাম। আমরা ভেবেছিলাম যে আমাদের শেষ বয়সটা পায়ের উপরে পা তুলে কাটাবো। আর সেই টাকাই যখন তোমার কাছে নেই তখন তোমার কোনো দামই নেই আমাদের কাছে। এক্ষুনি বেরিয়ে যাও। দিয়ার শাশুড়ি, ননদ, এমনকি সৌগত পর্যন্ত একই কথা দিয়াকে বলতে লাগলো। আচ্ছা, তাহলে এখন ব্যাপারটা আপনারা নিজেরাই পরিষ্কার করে দিলেন। আমি তো সেদিন শুনেই নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না, তাই আমি আপনাদের সঙ্গে একটু গেম খেলছিলাম। বাট এখন তো আমার সমস্ত কিছু বোঝা হয়ে গেছে আপনাদের ব্যাপারে, তাই আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাচ্ছি। আর শুনুন, আমার কোম্পানি কিন্তু কোনোভাবেই লস করেনি। আমার কোম্পানির বরং আরও ডেভেলপমেন্ট হয়েছে। আমরা বাইরে থেকে বড় বড় প্রজেক্ট নিয়ে এসেছি, যাতে করে আমরা আরও অনেক অনেক বেশি টাকা রোজগার করতে পারবো। এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না। আমার লয়ার আপনাদের কাছে ডিভোর্সের পেপার পাঠিয়ে দেবে। আর সৌগত, তুমি সেটাতে সাইন করে দিও। তাহলে আমি এখন আসি। আমি আপনাদেরকে খুব ভালোবেসে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো আপনারাও আমাকে খুবই ভালোবাসেন, কিন্তু আপনাদের যে পুরোটাই লোক দেখানো, পুরোটাই আমার টাকার প্রতি ভালোবাসা, এটা আমি বুঝতে পারিনি। আপনাদের সঙ্গে আমি আর এক মুহূর্তও থাকতে পারবো না। দিয়ার শ্বশুরবাড়ির লোকজন অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও দিয়া কিছুতেই সেই বাড়িতে আর থাকতে রাজি হয় না এবং দিয়া বাড়ি ছেড়ে চলে যায়। তারপর তার শ্বশুরবাড়ির লোকজন নিজেদের বোকামোর জন্য খুবই দুঃখ করতে থাকে। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
ধন্যবাদ।